সবাই তো আমরা আজকে আমাদের এই সেমিস্টারে ফার্স্ট ক্লাসটা করতে যাচ্ছি। তো এই কোর্সে আমরা সলিড স্টেট ইলেকট্রনিক্সের আসলে মানে তাৎপর্যটা কি, এটা আসলে আমাদের কি কাজে লাগে এটা জানা উচিত। আচ্ছা, আপনারা তো ইলেকট্রনিক্স পড়ে আসছেন, ইলেকট্রনিক্স এটা বেসিক্যালি মেইন কোর্সটা হলো সলিড স্টেট ডিভাইস। সলিড স্টেট ডিভাইস সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? নো আইডিয়া নেই। আচ্ছা, আপনারা যে র্যাম ইউজ করেন, রম ইউজ করেন, ঠিক আছে, তারপর যে মেমোরিজগুলো ইউজ করেন, এগুলো কীভাবে হয় কোনো আইডিয়া আছে? কীভাবে ফর্ম হয়েছে? আমরা শুধু বর্তমানে যদি আইসিগুলো দেখেন, আইসিগুলোর ভিতরে যে ইন্টারনাল যে কাজগুলো হয়, কীভাবে তারা ফর্ম করছে, তাদের ইন্টারনাল যে অপারেশনগুলো হয়, এটা সম্পর্কে আইডিয়া আছে কোনো? আচ্ছা, এইখানে আসলে স্ট্রাকচার, ইকুয়েশনস, তারপর অপারেশনস, এগুলো নিয়ে কথাবার্তা হবে। আর আপনারা ইলেকট্রিক্যাল যে পার্টটা দেখেন সেটা হলো সার্কিট, সেটা আপনি আরো আপডেট ভিএলএসআই করবেন, ইলেকট্রনিক্স পড়ে আসছে, ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2, ঠিক আছে, পাওয়ার ইলেকট্রনিক্স আছে, তারপর আপনার হলো গিয়ে ভিএলএসআই আরো ডিটেলসে পাবেন জিনিসগুলো। তো সবই আলটিমেটলি কি বলেন তো ইলেকট্রনিক্সের খেলা। এখন এখানে যেটা হয়েছে সলিড স্টেট যেটা হয় আলটিমেটলি তো আমরা সব ওই জাংশনেরই আটকাই যাই, পিএন জাংশন, সব তো পার্থক্য করে দেয় তাই না, যে একটা পি টাইপ একটা এন টাইপ, সব তো ইলেকট্রনিক আপনার গোড়াতে আরো বলতে গেলে ইলেকট্রনের আলটিমেটলি তারতম্য, ইলেকট্রন যেভাবে আচরণ করে ওর উপর ভিত্তি করে কি হয় বিভিন্ন টাইম ঘটে, ঠিক আছে। তারপরে ইলেকট্রনের মুভমেন্টটাই আসলে সব কিছু। ইলেকট্রন বেশি থাকতেছে এই জন্য এন টাইপ হয়ে যাচ্ছে, ইলেকট্রন কম থাকতেছে মানে আমরা হোলগুলোকে কি বলতেছি পি টাইপ। পি টাইপ এটা সাথে করতে কি হচ্ছে বলেন তো ডায়োড, হ্যাঁ। আবার আরেকটা পি বাই এন হলে সেটা কি হচ্ছে হয়ে যাচ্ছে ট্রায়োড, যাকে আমরা বলি ট্রানজিস্টর, বুঝতে পারতেছেন। এরপরে আরো ডে বাই ডে আমরা আরো এটাকে মডিফাই করি, আরো এখানে হলো গিয়ে আপনার নলেজ অ্যাড করি, আরো হলো গিয়ে কি বলে এখানে রিসার্চ করে আর&ডি করে আমরা ডে বাই ডে এটা ডেভেলপ করি। তো ডেভেলপ করে আলটিমেটলি এন্ড প্রোডাক্ট একটা ডিভাইস। তো এই ডিভাইসটা আসলে ফর্ম হইলো কিভাবে, এর গোড়াটা কি এবং উত্থানটা কোথায়, এইগুলো নিয়েই আলটিমেটলি আমরা আলোচনা। কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রনিক্স। তো আমরা মিডের পরে দেখা যাবে যে বিজেপি, মসফেট, এগুলো স্ট্রাকচার নিয়ে একটু কথা বলবো, বুঝতে পারছেন। তার আগে আসলে একদম কোর যে স্ট্রাকচার কিভাবে ফর্ম হচ্ছে সেগুলো নিয়ে আমরা মিডের আগে কথা বলবো, ওকে। আর এখানে অনেক ইকুয়েশন আছে, অনেকগুলো ব্যাপার আছে, ব্যান্ড থিওরি আছে, হ্যাঁ, তারপর হলো আপনার বিভিন্ন ল আছে। তো ওগুলো চেষ্টা করবো কম করে দেখানো, ওগুলো অনেক কঠিন ইকুয়েশন, কঠিন ডেরিভেশন, বুঝতে পারছেন। হল থিওরি আছে, ইলেকট্রনের নেচার আছে, ডুয়াল প্রিন্সিপল আছে, অনেক কিছু আছে। এগুলো নিয়ে হালকা ধারণা দিব, চেষ্টা করবো ইজি জিনিসগুলোকে ফোকাস করার যেন আপনার পরীক্ষার ভালো নাম্বার পেতে পারেন। হ্যাঁ, সেগুলো কিন্তু অন্যতম কঠিন 2-3টা কোর্সের মধ্যে এটা একটা, যেমন মাইক্রোপ্রসেসর, সলিড স্টেট আর ইলেকট্রোম্যাগনেট। এগুলো মানে কেউ পড়তেও চায় না, পড়াতেও চায় না, বুঝতে পারছেন। কিছুর জন্য অনেক কষ্ট, মানে কাইন্ড অফ অনেক কিছু মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। আর যাদের জন্য কষ্ট কারণ জিনিসগুলো ওইভাবে করে স্টুডেন্টকে বুঝাইতে হয়, বুঝতে পারছেন। আচ্ছা, তো লাইফে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে কি মজা আছে বলেন। আচ্ছা, হিস্ট্রি অফ সেমিকন্ডাক্টর। আচ্ছা, আমাদের কি আইডিয়া আছে যে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর জিনিসটা কি, কিভাবে কাজ করে অর সামথিং? কোন আইডিয়া আছে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। আচ্ছা,
তো ওটাতে আগে জায়গা কন্ডাক্টরে যাই, সেমিটা বাদ দিই। কন্ডাক্টর মানে কি? পরিবাহী। সেমি মানে কি? সে অর্ধেক যায় বা হলো গিয়ে আধা, অর্ধ, এই জন্য বলে অর্ধ পরিবাহী, ঠিক আছে? আচ্ছা, কন্ডাক্টর এবং সেমি কন্ডাক্টর বাইরে আরেকটা এলিমেন্টের সাথে পরিচিত, সেটার নাম কি বলে? ইনসুলেটর, অপরিবাহী, ঠিক আছে? এই যে মার্ক একটা ইনসুলেটর, সারাদিনের মধ্যে কারেন্ট দিয়ে এই করে সেই করে লাভ নেই। মানে লাভ নেই এই কথার মানে কি বলে? মানে কেন এর মধ্যে কারেন্ট যাবে না? কারেন্ট যাবে না মানে কি যাবে না? ইলেকট্রন যাবে না, শেষে কিন্তু আপনাকে সব ইলেকট্রন এসে মাঠে বসতেছে, বুঝতে পারছেন? যেটা এগুলো দেখবেন সব ইলেকট্রনের খেলা। ওকে, এখন আমাকে একটু বলেন যে এই আমি একটা প্রথমে বললাম না, শুরু থেকে আমরা আসলে কি করছি? এই যে সিলিকন ট্রানজিস্টর দেখছি, ট্রানজিস্টর থেকে একটু আগে আসি, কি হবে? এখানে আমি একটা দাগ দিলাম, হ্যাঁ? এখানে যদি আসলে কি হবে? সিলিকনে কি হবে? ডায়োড বা জার্মেনিয়াম ডায়োড। তার আগে কি হয় বলেন? পি টাইপ এন টাইপ স্ট্রাকচার ফর্মেশন। তার আগে কি হবে বলেন? ইলেকট্রন আবিষ্কার। তার আগে হলে কি হবে বলেন? বুঝতে পারছেন? তো আমি যদি এই চারটাকে টান দিই, বোঝার চেষ্টা করি, কিন্তু আমি যদি চারটাকে টান দিই তাহলে কি আমার আলোগুলো সাল লাইট হবে না? 1900 সাল, ঠিক আছে? প্রথম যে ডায়োড আবিষ্কার করে এত বড় ক্যাথোড নল ছিল, এত বড় বিশাল বড়, বুঝতে পারছেন? ওইটাকে ছোট করতে করতে, মানে এটা কিন্তু ছোট মানে এমন না যে হাত দিয়ে বারে বারে ভাঙছে, ঠিক আছে? আরএনডি করে, যেটা আপনারা বুঝেন নাকি, আরএনডি করতে 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 একটুকে আনছে, মানে এমন ছোট করছে আপনাকে চোখে দেখতে পারবেন না, আপনাকে মাইক্রোস্কোপ বইতে দেখতে হবে, কারণ খুবই সূক্ষ্ম। এই ডটের থেকে ডটের সমান একটা আইসি, যেটা এখন বর্তমানে সবচেয়ে আপনার কি সুনামধন্য টেকনোলজি, ভিএলএসআই আপনার আপডেটেড ভার্সন, বুঝতে পারছেন? এইটা যদি না হয় তাহলে ঝামেলাটা কিন্তু জানেন, আপনারা এইভাবে মানে ফোনটা নিয়ে এরকম একটা জিনিসটা কানের মধ্যে রাখবেন, বুঝতেছেন? সবসময় কথা বলার জন্য চেয়ার কানের মধ্যে রাখতে হচ্ছে। আপনারা যে জিপিইউ ইউজ করেন, জিপিইউ গ্রাফিক্স কার্ড তো শুনছেন, ওটা কত বড়? এত বড় হয় না, বুঝতে পারতেছেন তো? আচ্ছা, ল্যাপটপে যদি জিপিইউ বসানো হয় সাইজ কত বড় হবে? এত বড় হবে না? অ্যাটলিস্ট ল্যাপটপটা বড় হবে, মোটা হবে, ভারী হবে। এই যে আমার ল্যাপটপটা আছে, এটা কিন্তু ব্যাংক, হ্যাঁ? এখানে কিন্তু জিপিইউ আছে, এবং জিপিইউ সাইজ কত জানেন? কারণ পুরো চিপসেটটা হলো কি এটুকু, M1 চিপসেট। একটা চিপসেটের মধ্যে প্রসেসর, আপনারা প্রসেসর দেখছেন, একটা প্রসেসর সাইজই হয় এটুকু, বিলিয়ন 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 কি থাকে এখানে? আইসি থাকে। তো আইসিগুলো কি বলা হয়? ট্রানজিস্টর, বুঝতে পারছেন? কতগুলো মাথা, কতগুলো লেগ, হ্যাঁ, কতগুলো গ্রাউন্ড, কতগুলো কি, তিন মাথা নিয়ে কত কানেকশন, কত কিছু, এটাকে আমরা ডিজাইন করি কম্পিউটারে, ডিজাইন করে আমরা একটু বানাই। এখানে একটা প্রসেসর, তারপর জিপিইউটা হয় এত বড়, এই দুটাকে ইন্টিগ্রেট করে আপনি এতটুকুর মধ্যে একটা চিপসেটের মধ্যে আপনি জিপিইউ দিচ্ছেন, প্রসেসর দিচ্ছেন, সবই দিচ্ছেন। কেন এমন টেকনোলজি বই চলে গেছে? কয়দিন পরে দেখবেন কি ল্যাপটপ আরো একটু হয়ে গেছে, কারণ আমার জায়গাটা কে নেয় বলেন তো? র্যাম, রোম, প্রসেসর এর জায়গা নেয় না? আগে কি ছিল দেখেন নাই? এরকম একটা সম্পাদন জিনিস হয়তো সিডি ড্রাইভ, ক্যাকেট ক্যাকেট শব্দ করতো, এত বড় একটা মোটা জিনিস। কোন ল্যাপটপে এখন সিডি ড্রাইভ আছে বলেন? সিডি কে ইজি করে সব ড্রাইভ আর পেন ড্রাইভ। তারপর কি হইলো? এইচডিডি, হার্ড ড্রাইভ, তারপর কি আসলো? এসএসডি, বুঝতে পারছেন? আরো ফাস্ট, ল্যাটেন্সি টাইম কম, আরো বেটার অ্যাকুরেসি। এরপর আর কি আসলো বলেন? এরপর হলো কি সবই বাদ হয়ে গেল, একদম ডিরেক্ট হলো গিয়ে ইন্টিগ্রেটেড চিপসেটের মধ্যে চলে গেল। এইটা এর মধ্যে আবার ড্রাইভও আছে, স্পেসও আছে, চিন্তা করে দেখেন। পারলে র্যাম রোম গুলোকে, এত বড় র্যাম রোম গুলোকে এখানের মধ্যে দিয়ে দেয়, অসম্ভব কিছু না, বুঝতে পারছেন? অসম্ভব কিছুই নেই। টেকনোলজি যত ডেভেলপ হবে জিনিসগুলো ছোট হয়ে আসবে, বুঝতে পারছি? কজন মানুষ টেলিফোন ইউজ করে বলে না? আচ্ছা, দেখেন 1950-তে ফর দ্য ফার্স্ট টাইম, মানে ডায়োড তো আসলে অফিশিয়াল পারপাসে ইউজ করে না, মানে আমি তো আসলে ওটাতে ইন্ডাস্ট্রিয়াল কিছু করতে পারবো না, আমাকে সবসময় ট্রানজিস্টর নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ট্রানজিস্টর যখন আমি কাজ করব তখন আমি কি করলাম? আমি হলো গিয়ে রেডিওটা ডেভেলপ করলাম, কারণ রেডিওটা পুরোটাই আমার ট্রানজিস্টর ডেভেলপ করা। এবার এখানে ট্রানজিস্টর আছে, এটির মধ্যে আমি কথা বলতেছি, প্রচুর ট্রানজিস্টর আছে। আচ্ছা, এইটার পরে আমি কি করতে পারলাম?
1967 থেকে আমি DRAM আসলাম, হ্যাঁ 1 কিলোবাইটের, 1 কিলোবিটের, নট বাইট, 1 কিলোবিটের DRAM। আপনাকে তো বলি, আপনি মনে হয় মিজানুর করেন, তাই না? মঞ্জুর করেন সাহেব, আপনি মনে বলতে পারবেন যে 2000 সালের দিকে যে বড় বড় কম্পিউটারগুলো ছিল না, সাদা কালো এত বড় বড় মাথা মোটা আমার মতো, হ্যাঁ, যে মনিটরগুলো ছিল, ওইখানে কত কত জিবি র্যাম থাকতো বলেন তো? জিবি কি থাকতো? জিবি থাকতো 512, 256, 128 এমবি। এমবি এখন তো আমরা 4 জিবি 8 জিবি নরমালি ইউজ করি। এমবি 64 এমবি 2000 সালের আগে 64 এমবি, মানে র্যাম 64 এমবি। পুরো কম্পিউটারের র্যাম হলো কি এতটুকু 128 এমবি, হ্যাঁ। তারপর হার্ড ড্রাইভ কত জানেন? 100 এমবি। 100 এমবি তো অনেক বেশি, 50 এমবি তো হইতো না। আর এই জিনিসটা তো তৈরি হয়ে গেল করে। আর যদি কারোর কাছে হার্ড ডিস্ক থাকতো এত বড়, এত বড়, মনে হয় মিউজিক্যাল বক্স, সাউন্ড বক্স, ওটাই হার্ড ডিস্ক, ঠিক আছে। তো চিন্তা করে দেখেন 1 কিলোমিটার DRAM ছিল, মানে প্রথম যখন হয়, এটাতে কি করতে হবে এখন বলেন? একটা ওয়ার্ড ফেলে তো হবে না, একটা PDF করে তো দেখেন তো কতটুকু হয়, 1 MB পার হয়ে যায়, ঠিক আছে। তো এরপরে চিন্তা করে দেখেন ওই বাবুদের আমলে ঘড়িগুলো ছিল ডিজিটাল ক্লক, ঠিক আছে। ক্যাসিও তখন বের করা শুরু করলো প্রথম ডিজিটাল ক্লক, সেই কত সালে 1965 সালের কাহিনী, ঠিক আছে। এই ডিজিটাল ক্লকগুলো আসলে তখন হলো কি ঘড়ি ডিজিটাল হতে পারে, এটা কারো চিন্তার বাইরে। আচ্ছা গেল ডে বাই ডে। এরপরে হলো কি আপনার চিপসেটটা আবার অ্যাডভান্স হতে লাগলো। 64 কিলোবিটের DRAM যেটা আছে, এটা হলো কি আপনি তখন যে 1990s এ মার্কেটে আসে, তখন মানুষ আসলে তখন ভিডিও গেমটা আসলে পরিচিত হয়। কেন? কারণ আপনার আগে যে গেমগুলো ছিল না, মোস্তফা, তারপরে কিং অফ ফাইটার, টিভি গেমগুলো ছিল না, মিনি কি জানি নাম ছিল, ওই করে ব্লক দিয়ে উঠতে হয়, ঠিক আছে, ছোট ছোট করে গুলি করতে হয়, কতগুলো গেম ছিল। তো ওই গেমগুলো আসলে কনসোলগুলো আসে তখন 1990 থেকে প্রথম, খুবই জনপ্রিয় হয়। এখন তো টিভি গেম খেলে, এখন তো এক্সবক্স চলে আসছে, ঠিক আছে। প্রথম জনপ্রিয় হয় এই 1990 দিকে, কারণ কি তখন আমরা এই DRAM সাথে পরিচিত হই। র্যাম আসলে আমার প্রসেসিং স্পিডটাকে ত্বরান্বিত করে, বুঝতে পারছেন? আমার স্পিডটাকে বাড়ায় দেয়। যেমন আপনি যদি 4 জিবি র্যাম দিয়ে গুগল ইউজ করেন, ব্রাউজার দেখবেন স্লো হয়ে গেছে। 8 জিবি র্যাম দিয়ে ইউজ করেন, ব্রাউজার অনেক ফাস্ট হয়ে গেছে। কেন জানেন? কারণ র্যাম হলো কি আপনার ওই ব্রাউজিং স্পিডটাকে বাড়ায় দেয়। আমি বুঝতে পারছি, কিন্তু গেম খেলার সময় কিন্তু আমার জিপিইউটা বেশি ইম্পর্টেন্ট, কারণ গ্রাফিক্যাল ইন্টারফেসটা ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি আপনি কি কাজ করতেছেন এটার উপর বেস করে মানুষ কম্পিউটার কিনে, বুঝতে পারছেন? আচ্ছা এরপরে গেল হলো কি পার্সোনাল কম্পিউটার 2000 সাল থেকে আসলো, তখন প্রথম কম্পিউটার মার্কেটে 1 জিবি DRAM আসলো, ঠিক আছে, 1 গিগাবাইট মানে 1 জিবি RAM আসলো তখন মার্কেটে আর কি। তখন মানুষ নাকি ল্যাপটপ পার্সোনাল কম্পিউটার ইউজ করা শুরু করলো। এরপরে ডে বাই ডে 2010 সালের পরে স্মার্টফোন তো পরে আসছে, 10 এরও পরে আসছে। হ্যাঁ, আমি যখন ফার্স্ট স্মার্টফোন হাতে পাই তখন কি একটা ফোন ছিল, ওয়েবে একটা ফোন ছিল 2017 দিকে, 17 দিকে, হ্যাঁ 17 দিকে। তো ওই ফোনটা হলো কি আপনার 1 জিবি RAM না, 512 RAM। তখনকার সময় বলতেছি 2017 দিকে, এই কয়েক বছর আগে, 16-17 দিকে। তো চিন্তা করে দেখেন, মানে ফোনের রেভলিউশন না হঠাৎ করে বেড়ে গেছে, বিশেষ করে হলো গিয়ে 18-19 পর থেকে। মানে 16 দিকে এত স্মার্টফোন ছিল না মানুষের হাতে, তখনও 3D ফোন ছিল। হ্যাঁ, তখনও সিরিজের মানুষ ইউজ করতো, অ্যান্ড্রয়েড থাকলেও এত হাই অ্যান্ড্রয়েড ছিল না, ঠিক আছে। মোটামুটি লেভেলের একটা ডিসেন্ট লেভেলের একটা মানে স্টোরেজ ওয়ালা ফোন ইউজ করতো। 10টা ছবি তুললে দুটো ডিলিট করে 8টা ছবি রেখে দুটো ফাঁকা স্পেস তৈরি করা লাগতো, জায়গা কমছে, বুঝতে পারছেন? স্পেস ছিল না। তো এইগুলো আসলে যে স্পেস বাড়া, এই যে মোবাইলের ক্যালিবার তৈরি করা, জিনিসটাকে আরো বেটার পারফরমেন্স দেওয়া, হ্যাঁ, আমরা তো 4K ভিডিও করছি ফোন দিয়ে। কয়টা মানুষ এখন DSLR ইউজ করে বলে? ফোনই এখন একটা DSLR, বাবার Oppo, Samsung চাঁদের ছবি তুলে ফেলতেছে, দেখছেন জুম করে করে। আচ্ছা, তো এই যে হিস্ট্রিটা, এটা আসলে আলটিমেটলি বাপ বা বস বা দাদা এই ট্রানজিস্টর, ঠিক আছে। তো ডে বাই ডে এটা যখন ইনক্রিজ শুরু করলো, আমরা এটা শুধু কি বলেন তো ডিভাইস পাওয়া শুরু করলাম, হ্যাঁ। তো সলিড স্টেট ডিভাইস বলতে আমরা আসলে কি বলেন, একটা মসফেট বুঝবো, মানে ওর মধ্যে মসফেট আছে, JFET, NFET, CFET, MOSFET, ঠিক আছে, CMOS, NMOS ছিল বলে আর কি, হ্যাঁ। তারপরে হলো গিয়ে আপনার ওই যে ইমিটার গেট কালেক্টর, তারপরে হলো গিয়ে আপনার
ফেট, আরো কত কত বেরিয়েছে এখন মনে মনে এত কিছু না। তো আলটিমেটলি কিন্তু ওই সবই কি বলেন, আলটিমেটলি ট্রানজিস্টর। এই মসফেট গোড়া ট্রানজিস্টর, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর মানে কি আইজিবিটি ট্রানজিস্টর, শপলে ট্রানজিস্টর, শপলে ডায়োড হয়, শপলে ট্রানজিস্টর হয়। তারপর জি থাইরিস্টর, এটা একটা কি ট্রানজিস্টর। তো আলটিমেটলি ডে বাই ডে যে সালের ভেদাভেদে আমাদের যে ইমপ্লিমেন্টেশন গুলো হয়, আমাদের যে এখানে ইন্টিগ্রেশন গুলো হয়, সেই ইন্টিগ্রেশন কি হয়েছে বলেন তো? এগুলো আলটিমেটলি কি পাওয়ার সাপ্লাই মোটর কন্ট্রোলের সার্কিট হিসেবে কাজ করে। কারণ ছোট ছোট ট্রানজিস্টর যদি আমরা ইউজ করি একটা মোটর ড্রাইভারের মোটর মডিউলে, ঠিক আছে, তারপরে হলো গিয়ে আপনার ধরেন যে কোনো কন্ট্রোল সিস্টেম পড়ছে, আপনার কন্ট্রোল সিস্টেম পড়াশোনা বুঝতে পারবে, তখন আলটিমেটলি কিন্তু এগুলো ছাড়া উপায় নেই, নর্মাল ট্রানজিস্টর করে যাবে। এগুলো হলো গিয়ে অধিক ক্ষমতা সম্পন্ন, অধিক হিট অ্যাবজর্ব সম্পন্ন, অধিক কারেন্ট ব্যালেন্স করতে পারে সম্পূর্ণ হলো গিয়ে ট্রানজিস্টর। বুঝতে পারছেন? তো ডিভাইস আসলে সেটাই যে আলটিমেটলি আমরা এই ট্রানজিস্টর যখন আমরা কি করব, ফুল সার্কিট ফর্ম করব। বুঝতে পারছি? আচ্ছা, তো সলিড স্টেট বলতে কি, সলিড কেন, মানে আমরা যে এই যে ডিভাইসগুলো দেখতেছি এটা তো ভিজিবল, বাতাস না, তাই না, পানিও না, তো সবই তো সলিড। তো আলটিমেটলি এই দেখেন সলিড ম্যাটার ইজ কম্পোজড অফ টাইটলি প্যাকড ম্যাটার পার্টিকেলস। আমাদের এই পার্টিকেলস গুলো সবগুলো টাইটলি প্যাকড, মানে একসাথে আছে, এবং আমরা একটা শেপে পাই যেখানে আমরা র্যান্ডম ফ্রি ইলেকট্রন মুভমেন্ট পাই না। র্যান্ডম ফ্রি ইলেকট্রন মুভমেন্ট হইলে বুঝতেছেন আপনি ল্যাপটপ কি ইউজ করতে পারবেন, যে গ্যাস হলে কি ল্যাপটপকে হাওয়া হয়ে চালাবেন? হ্যাঁ, এটা কি সম্ভব? বলেন তো হবে না, ডিভাইস হবে না, বাট টেকনোলজি হবে। যেমন নতুন টেকনোলজি হয়েছে 3D হলোগ্রাম। আপনি এখানে বসে আছেন, আপনার অবয়ব এখানে বিশাল বড় একটা 3D তৈরি হয়ে যাবে, আপনার ছবি সহ প্রজেক্টরের মতো আর কি। হ্যাঁ, আপনি ধরতে যাবেন দেখবেন যে কি হবে, কিন্তু আবার আপনি আছেন। দেখবেন গতকালকে বের হয়েছে, রিলিজ হয়েছে 3D হলোগ্রাম। এটাতে কি হবে জানেন, ওই যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমি এখানে আছি, আপনি ওখানে আছেন, আপনি চিটাং, আমি এখানে আছি, আমরা মিটিং করতেছি, মিটিং আমি আপনাকে আনতে পারবো 3D হলোগ্রাম দিয়ে। আপনার যে অবস্থানে আছেন ওই অবস্থানটাকে আমি এখানে 3D ইমেজ ক্রিয়েট করে এখানে আমি আনতে পারবো, ফুল আপনি আসতে পারবেন। 3D কেন বলেন তো কেউ? না তো 3D করতেছে কেন? কেন 1D না, 2D না, 5D না? মানে ভিজুয়ালি আমরা চোখে যেটা দেখি আমরা পৃথিবীতে যা দেখি সবই 3D, থার্ড তিনটা ডাইমেনশন, একটা x, একটা y, একটা z। বুঝতে পারছেন? আচ্ছা, তো সলিড স্টেট ফিজিক্সের অনেকগুলো কথা আছে, মেটালার্জি, ইলেকট্রোম্যাগনেটিজম, ক্রিস্টালোগ্রাফি, ঠিক আছে? ক্রিস্টালোগ্রাফিতে আমরা একটু দেখাবো, তারপরে কোয়ান্টাম মেকানিক্স, এগুলো আছে। আর সলিড স্টেট ইলেকট্রনিক্স বা ডিভাইসের ক্ষেত্রে আমরা সেমিকন্ডাক্টর ক্রিস্টালটাকে মেইনলি ফোকাস, যেখানে আমাদের সিলিকন জার্মেনিয়াম আসে। সিলিকন জার্মেনিয়াম কেন বলেন তো? কারণ ওই যে আপনার ইলেকট্রন বিন্যাসের সময়, কনফিগারেশনের সময় কি হয়, আমরা সবসময় কাজ করি অষ্টক পূরণের নীতি, তাই না? 8টা লাস্ট সেটা ফিল আপ করতে হবে। তো সিলিকন জার্মেনিয়াম কি ইউনিক, যাদের লাস্ট সেলে 4টা, মানে কাইন্ড অফ যে ওই পাশেও না ওই পাশেও না, নিরপেক্ষ, বৈষম্য বিরোধী ছাত্র, কারোর মধ্যে নেই। যাই হোক, মানে নির্বাচন মানুষ ওই যে না পড়ছিল না একটা সময়, না এদিকেও না ওইদিকেও না, তো ওদেরকে বাইরে মারে ধাক্কা দিয়ে কোনোভাবে যদি 3 অথবা 5 মাইনাসে নিয়ে যাওয়া যায়, তাইলে ওরা হলো গিয়ে আবার দুর্নীতি গ্রস্ত হয়ে যায়। বুঝতে পারছেন? আলটিমেটলি আপনাকে এগুলোকে ডোপান করতে হয়। ডোপান করা মানে হলো ভেজাল বিশ্লেষণ করা, তার মানে আপনি ওদেরকে হলো গিয়ে ওদের ভিতরে দুর্নীতি ঢুকাই দিচ্ছেন, ভেজাল করতেছেন। যখনই ভেজাল করতে পারবেন তখনই আপনার ফায়দা। বুঝতে পারছেন? যত সুন্দরভাবে ভেজাল করবেন তত সুন্দর ট্রানজিস্টর তৈরি হবে। সত্যি কথা বলতেছি, আপনি যত সুন্দর ডোপান করবেন, ডোপান মানে হলো কি বলে, ভেজাল বিশ্লেষণ। আপনি যত সুন্দরভাবে ডোপান করবেন তত সুন্দর কি হবে, ট্রানজিস্টর তৈরি হবে। আপনি ঠিকমতো ভেজাল বিশ্লেষণ করতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, দুনিয়ার টিকে থাকতে পারবেন না, এখানে হলো ট্রানজিস্টর তৈরি করতে পারবেন। ঠিক আছে? এটাই হলো বাস্তবতা, এটাই বাস্তব। হ্যাঁ, আচ্ছা, তো এই যে বলে দিচ্ছে ট্রানজিস্টর মেড অফ ওয়ান or more semiconductors are at the heart of the modern solid state device. তার মানে একটা সলিড স্টেট ডিভাইসের যে হার্ট, ধরেন আমি একটা মোবাইল ফোনের হার্ট মানে কি, একটা প্রসেসর ধরলাম স্ন্যাপড্রাগন, হ্যাঁ, বা এখানে যেমন M1 চিপ বা ইন্টেল কোর i3, যে কোনো একটা প্রসেসরের নাম বলি, ওই প্রসেসরের যে মেইন গঠন, এটা এই মেইনটাই হলো কি ট্রানজিস্টর। আর ট্রানজিস্টর মানে কি বলেন,
পিএন জাংশন আর পিএন এর ক্ষেত্রে গেলে আবার সিলিকন আর গ্যালিয়াম লাগবে ডোপান করতে হবে। বুঝা গেছে? ওটা তো মনে আছে। এটার একটা স্টেজ আছে যেটাকে নাম বলি আমরা সুপার কন্ডাক্টিভিটি। সুপার কন্ডাক্টিভিটি হলো কি এমন একটা স্টেজ বা একটা ফেনোমেনন বা একটা ঘটনা বা অবস্থান যেখানে কি হয় বলেন তো, যেখানে ম্যাটেরিয়ালগুলোকে এমন একটা টেম্পারেচার নিয়ে যাওয়া হয় যে টেম্পারেচার আসলে বাস্তব না, মানে বাস্তবে কোথাও পৃথিবীতে এই টেম্পারেচার আসলে এক্সিস্ট করানো সম্ভব না, আনলেস আপনি ল্যাবে বা ওই সেটআপে বের করতে পারেন। হ্যাঁ, -273°C, বুঝতেছেন? হ্যাঁ, জাহান্নামে চলে গেছে মনে হয়। ঠিক আছে, তো সম্ভবই না পৃথিবীতে। পরকালে সম্ভব, অথবা আল্লাহ চাইলে তৈরি করতে পারে, অথবা পরকালে চাইলে তৈরি করতে পারে। ঠিক আছে, সৃষ্টিকর্তা চাইলে এইটা আনতে পারে, মানুষের পক্ষে এটা সম্ভব। ল্যাব সেটআপে এটাকে আরো কাছাকাছি নিয়ে যাওয়া যায়, 150, 200, 273 আসলে এটা এখন আমার জানার মধ্যে আনতে পারছি কিনা, হয়তো বা ডে বাই ডে। এটা কি ল্যাবে সম্ভব স্যার? হ্যাঁ, লিকুইড নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আপনি ওইভাবে করে ড্রপ করতে পারেন এটা সম্ভব, বাট টিল নাও এটা একটা হাইপোথেটিক্যাল ঘটনা। ওইটা যে এর মধ্যে করবো ওটাই তো ঠিক থাকবে না। হ্যাঁ, টিল নাও এটা হাইপোথেটিক্যাল ঘটনা, যদি আপনি এটা করতে পারেন তখনই সুপার কন্ডাক্টিভিটি দেখা যাবে। যদি সামহাউ সুপার কন্ডাক্টিভিটি আপনি তৈরি করতে পারেন, এভাবে হলো গিয়ে নন সুপার কন্ডাক্টিভ মেটালের রেজিস্ট্যান্সের একোসে, হ্যাঁ, টিসি টেম্পারেচার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি হলো গিয়ে এই স্ট্রেসটা দেখতে পারবেন। তো এইটার আসলে লাভটা কি, মানে আমি এটা দিয়ে কি করব, যে এটা আমার দরকার বা এটা আমি কি করব, তাই না? তো আমরা যে টেম্পারেচার হিসাব করি সেটা হলো সেলসিয়াস তাহলে কেলভিন। তো 0 কেলভিন মানে কি অ্যাবসলিউট ভ্যালু, পরম মান পড়ে আসছেন না, ওই পরম মানটা হলো কি -76। তো এই লিকুইড নাইট্রোজেনটাকে আপনি 77 কেলভিন মানে -196, হ্যাঁ, এই জায়গাটা যদি দ্যাট রেজিস্ট্যান্স ড্রপ উইদিন আ জাম্প ডাউন টু 0, তার মানে এইখানে আপনি এই জায়গা থেকে 0 থেকে নামা শুরু করবেন। সো এখান থেকে উঠলো মানে এখান থেকে নামতে ঠিক আছে। সো কখনো এই টাইমটাকে বলা হয় যখন এই টাইম করে সে ধাপ করে 0 তে নেমে যাবে, যে এই বরাবর টেম্পারেচার বরাবর সে 0 তে নেমে যাবে। ঠিক আছে, আমার টেম্পারেচার যখন বাড়তেছে দিক দিয়ে দেখেন, আমার কিন্তু কি রেজিস্ট্যান্স কমছে না বাড়তেছে বলেন? এখানে দেখেন খুব সোজা হিসাব, টেম্পারেচার যখন সামনের দিকে আগাচ্ছি তখন রেজিস্ট্যান্স কি হচ্ছে বলেন তো? বাড়তেছে। আচ্ছা দেখেন, when these materials are cooled to temperature ranging from the near absolute zero, তার মানে আপনি এখানে তাপ দিচ্ছেন নাকি তাপ কমাচ্ছেন? তাপ কমাচ্ছেন। আপনি এখানে ঠান্ডা করতেছেন, একটা লিকুইড নাইট্রোজেন আপনি ঠান্ডা করতেছেন, যখন আপনি আস্তে আস্তে ঠান্ডা করতেছেন ডাউন হচ্ছে, ডাউন হতে হতে এখানে গিয়ে ঠেকে যাচ্ছে। বাট এই সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়ালে অ্যাডভান্টেজ হলো কি এটাই, ও হঠাৎ করে 0 থেকে নেমে যায়, হঠাৎ করে। দেখেন এটা বলছে যে এই ইলেকট্রিক্যাল প্রপার্টিটা এরকম যে the electrical resistance drops with a jump down to 0, মানে এইভাবে করে সে নামতে এইভাবে কিন্তু আসে না, কি করে নামতে করে ধাপ করে জাম্প করে। তার মানে এইটা মেটালের ক্ষেত্রে সম্ভব, নন সুপার কন্ডাক্টিভ। সুপার কন্ডাক্টিভ যদি হয় তো সেক্ষেত্রে এভাবে করে আচ্ছা, এটা পরীক্ষা লিখতে পারবেন যে আমরা যদি ঠান্ডা করতেছি, ঠান্ডা করলে অফিশিয়ালি হওয়ার কথা এরকম, বাট রেজিস্ট্যান্স ড্রপটা এমন হবে একটা টাইমে গিয়ে হঠাৎ করে সে চলে যায়। তো যেই টেম্পারেচারে সে আটকে যাবে সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার। যে টেম্পারেচারে আমার এই যে টেম্পারেচার বরাবর এখানে আসবে, এটা এই টেম্পারেচারটাকে বলা হচ্ছে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার, যাকে আমরা নাম দিচ্ছি টিসি। আমি ক্লাসে যা করবো ক্লাসের পড়ানোর বাইরে কিছু আসবে না, যদি ক্লাস মনোযোগ দেয় সবই পারবে। আচ্ছা, টাইপস অফ সলিড ডিভাইস বিভিন্ন টাইপের আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে, অপটিক্যাল ডিভাইস আছে, এই যে আমরা ডায়োড ট্রানজিস্টর রেকটিফায়ার বলছি ইলেকট্রনিক ডিভাইস। অপটিক্যাল ডিভাইসে কিন্তু কি আছে বলেন? লাইটের রে নিয়ে বা এনার্জি নিয়ে কাজ করে, এগুলো আছে। টিভি স্ক্রিনে একটা অপটিক্যাল ডিভাইস, ঠিক আছে। সামনের দিকে যাই। এখন আসি মেটাল এবং অক্সাইডের ভ্যারিয়েশনের দিক থেকে আমরা কিভাবে এটাকে মানে সেমিকন্ডাক্টর বলতে পারি, ঠিক আছে। এই সাইডে ইম্পর্টেন্ট হবে, মনোযোগ দিন। আচ্ছা,
দেখেন তো প্রথমত কি হইছে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর লো রেজিস্টিভিটি কন্ডাক্টর হাই রেজিস্টিভিটি ইনসুলেটর ঠিক আছে ওকে দেখেন যে সব মেটালের রেজিস্ট্যান্স লো তার মানে আমাকে একটু বলেন আমি যে তার দিয়ে কারেন্ট পাস করব ওর মধ্যে যদি বাধা বেশি থাকে কারেন্ট কি পাস হবে নাকি হবে না হবে না তার মানে যত বেশি বাধা কম হবে তত সুন্দর কারেন্ট পাস হবে আমি বুঝতে পারতেছি তার মানে ওটা একটা ভালো তড়িৎ পরিবাহিতা সরি ভালো তড়িৎ